হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা ভালো আছো। তো দেখো, তোমাদের একক মাত্রা চ্যাপ্টারটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর তারপর অবকলনে একটি ভিডিও দিয়েছিলাম। তো এবার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল। তো তোমরা ওই আগের যে চ্যাপ্টার একক মাত্রা সেটা ভিডিও দেখে নাও। আজকে ওই একক মাত্রার উপর কিছু কোশ্চেন সমাধান করবো, বিশেষ করে এগুলো রায় মার্টিনে দেওয়া ছিল এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো সমাধান করবো। তো দেখো, ফার্স্টে 1 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে মোটামুটি কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে কয়টা, 18টার মতো কোশ্চেন আছে। তো তার মধ্যে কিছু ভার্নিয়ারের কোশ্চেন আছে। একটা ভার্নিয়ারের কোশ্চেন দেখতে পাচ্ছি। ভার্নিয়ারে যে কোশ্চেনগুলো আছে ওগুলোকে আমরা ইগনোর করবো, ওগুলো করবো না। বাকি একক মাত্রায় যে কোশ্চেনগুলো আছে ওগুলোকে আমরা সলভ করার চেষ্টা করবো। তোমার ভালো করে মনোযোগ দাও, আমি ধীরে ধীরে সবগুলোই সলভ করবো। ফার্স্টে 1 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, কোশ্চেনটার পিডিএফটা আমি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, পিডিএফটা। তাছাড়া তোমাদের কাছে প্রশ্ন বিচিত্রাতে ওই কোশ্চেনের সেটটা পাবে। দেখো, 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলা আছে যে টি সময়ে একটি কণার বেগ ভি ইকুয়ালস টু এটি প্লাস বি বাই টি প্লাস সি হলে একটা সমীকরণ দিয়েছে কণার বেগের। তাহলে এ বি সি এর মাত্রা যথাক্রমে। অর্থাৎ টি সময়ে একটা কণার বেগের রাশিমালা দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? বেগের সমীকরণটা দেওয়া আছে এটি প্লাস বি বাই টি প্লাস সি। এবার এই কোশ্চেনটিতে এ বি ও সি এর মাত্রা বের করতে বলেছে। তো এই ধরনের কোশ্চেন থাকলে আমি তোমাদের মাত্রা বিশ্লেষণের যখন আমি প্রয়োগগুলো করিয়েছিলাম তার মধ্যে আলোচনা করেছিলাম। ওখানে একটা দুটো কোশ্চেন হয়তো আলোচনা করেছিলাম, ভিডিওতে দেখবে। তো এই জাতীয় কোশ্চেন থাকলে আমাদের গুরুত্ব দিতে হবে এই ব্যাপারটাতে যে একটা সমীকরণের প্রতিটা পদের মাত্রা সেম হয়। মানে এটা হচ্ছে ভি। ভি এখানে ভি কি বলেছে? ভি বলেছে এখানে বেগ। এখানে এখানে ভিটাকে বেগ বলেছে। আচ্ছা, এখানে মার্ক হবে না। তো ভিটাকে বলেছে বেগ। বেগের মাত্রা কি হয়? বেগের মাত্রা হবে এল টি মাইনাস ওয়ান। তারপরে দেখো এখানে কি আছে? এটি। এখানে আছে বি বাই টি প্লাস সি। তো সবার ফার্স্টে আমি হচ্ছে আগে এই টার্মটাতে আসবো, এই টি প্লাস সি এখানে আসবো। দেখো, এখানে একটু ভালো করে গুরুত্ব দাও, এটা ভালো করে গুরুত্ব দাও। দেখো, এই টিটা সময়, তাহলে সি কেও সময় হতে হবে, কারণ সময়ের সাথে সময় একমাত্র যোগ সম্ভব বা বিয়োগ সম্ভব। তাহলে এখানে এটা এই টিটা সময় হলে সিটাও সময় হবে, তাহলে সি এর যে মাত্রা, এই সিটারও মাত্রা হবে সময়ের মাত্রা, অর্থাৎ টি হবে। সি এর মাত্রা টি। দেখো, এবার অপশনগুলোতে সি এর মাত্রা টি আছে একমাত্র এই যে বি নম্বর অপশনটা। তাহলে এটাই অ্যান্সার, কারণ বাকি আর কোথাও নেই। কিন্তু আমি সবগুলো এ বিটাও আমি নির্ণয় করে দেখাচ্ছি যে এ এর মাত্রা বা বি এর মাত্রা কি হবে। ঠিক আছে, এবার প্রথমে আমি এ টি এর ব্যাপারটাতে আসি। দেখো, এভাবে করছি। এ পাশে টি আছে, টি মানে সময়, এখানে হয়ে গেল, তার মাত্রা দিলাম। আর যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে ভি মানে বেগ, বেগের মাত্রা কি আছে? এল টি মাইনাস ওয়ান। তাহলে এই যে এটি, এই এটি পুরোটারও মাত্রা কি হবে? এল টি মাইনাস ওয়ান। অর্থাৎ আমি লিখতে পারি এ টি ইকুয়ালস টু এল টি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি করব? টিটাকে ওই পারে যখন ক্যালকুলেশন করব তাহলে হবে এল টি এর পাওয়ারে মাইনাস টু। আর দেখো, এ বেরিয়ে গেল। তাহলে এ বেরিয়ে গেল, সিও বেরিয়ে গেল। এই যে এটা সি, এই যে এটা এ। দেখো, এ আর সি বেরিয়ে গেল। এখন থাকলো বিটা বের করা। ঠিক আছে, বিটাও বের করব। আচ্ছা, এটা ভালো করে লক্ষ্য করো। এই যে বি বাই টি প্লাস সি, অর্থাৎ উপরে বি আছে, এই যে উপরে বি আছে দিলাম, নিচে সময় টি প্লাস সি, মানে এই পুরোটা তো সময়কেই প্রকাশ করছে, তাহলে নিচে শুধু সময় হবে। সময়ের জন্য আমি টি বসিয়ে দিলাম, মানে মাত্রা হিসেবে টি বসিয়ে দিলাম। এবার যেহেতু সমীকরণ, সমীকরণের জন্য কি হবে? এই পুরোটার মাত্রা, এই পুরোটার মাত্রা বেগের মাত্রার সাথে সমান হবে। এবং সেটা কি আছে? এল টি মাইনাস ওয়ান। তো এই টিটা যখন এখানে গিয়ে গুণ হবে তখন টি গুলো ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে বি এল টি মাইনাস ওয়ান, এটা তো একটা পার্ট থাকলো, তার সাথে টি গুণ হলো। তো এই টি ক্যান্সেল হচ্ছে, তাহলে বি এর মাত্রা হলো গিয়ে এল। দেখো, তাহলে বি এর মাত্রা এল, এর মাত্রা এল, টি এর পাওয়ার মাইনাস টু, আর সি হচ্ছে টি। এটা একমাত্র অপশন বিতে আছে, সেকেন্ড অপশন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি 1 নম্বরের। সোজাই ছিল কোশ্চেনটা, কিন্তু
কোশ্চেনটার কনসেপ্টটা কি দাঁড়ালো, আমি কি কি কনসেপ্ট অ্যাপ্লাই করলাম? আমি অ্যাপ্লাই করলাম কনসেপ্ট এটা যে একটা সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সেম হয়, এটা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করেছি। আর কি অ্যাপ্লাই করলাম, যে যেহেতু দেখো এখানে টি প্লাস সি আছে, তাহলে এখানে যোগ আছে, তার মানে টি সময়কে নির্দেশ করেছে, তো সিটাও সময় হতে হবে, এখান থেকে সিটা বেরিয়ে গেল, সি বেরিয়ে গেল। তারপর প্রত্যেকটা পদের মাত্রা সেম হয়, মানে ভি এর মাত্রা, ভি মানে বেগ, তার মাত্রা এলটি মাইনাস ওয়ান, তাহলে এটি এই পুরোটারও মাত্রা কি হবে এলটি মাইনাস ওয়ান, তাহলে এটির সাথে বেগের মাত্রা সেম করে দাও, সেম করে দিয়ে এখান থেকে এটা বের করো। একইভাবে এই পুরো বি বাই টি প্লাস সি এটার সাথে বেগের মাত্রা সেম করে দাও, এই যে সেম করে দিয়েছি, এই সেম করে দিলাম, দিয়ে হিসাবটা করলাম। তো এই গেল 1 নম্বর কোশ্চেন। এবারে 2 নম্বর কোশ্চেনে যাবো। তো 2 নম্বর কোশ্চেনটা দেখো, দেখো 2 নম্বর কোশ্চেনটাতে বলেছে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে একটু জুম করে নিই, তোমাদের সুবিধা হবে দেখতে। দেখো দেওয়া হচ্ছে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সম্পর্কটিতে t হলো সময় এবং স্মরণ হচ্ছে x, ওমেগা বাই কে এর মাত্রিক সংকেত কি হবে? আমি সমীকরণটা লিখি, দিয়েছে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার এই সমীকরণে কোশ্চেনে মেনশন করে দিয়েছে যে এই সমীকরণে যে টিটা আছে, এই টিটা সময়কে নির্দেশ করেছে আর এক্স নির্দেশ করেছে স্মরণকে। এটা কোশ্চেনে, এই স্মরণ এখনই হয়ে গেছে, স্মরণ মরণ হয়ে গেছে এখনই। হ্যাঁ, এই এক্সটা হচ্ছে স্মরণকে নির্দেশ করছে। হ্যাঁ, তখন তোমরা বলবে ফিজিক্স পড়তে হতে স্যার আমাদের মরণই চলছে, এরকম ব্যাপার না, প্র্যাকটিস করলে অনেকটা ইজি এগুলো। তাহলে টি সময় আর স্মরণ হচ্ছে এক্স, ওমেগা ওমেগা বাই কে এর মাত্রা চেয়েছে, কোশ্চেনে বলেছে ওমেগা বাই কে এর মাত্রাটা কি হবে, এটা কোশ্চেনে চেয়েছে। আচ্ছা, এবার একটু এই সমীকরণটাকে গুরুত্ব দাও। এই সমীকরণটা, যখন একটা সমীকরণে দেখো এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মাথায় রাখবে সাইন কস ট্যান এই জাতীয় কিছু থাকলে এদের ভেতরের যে টার্মটা হয় এটা মাত্রাহীন হয়। দেখো সাইনের ভেতরের টার্মটা মাত্রাহীন, মানে এই পুরো টার্মটা হবে কি মাত্রাহীন, এটা পুরোটা হবে। মাত্রাহীন যদি হয় তাহলে ওমেগা টিটাও মাত্রাহীন, কে এক্সও মাত্রাহীন। আর যখন মাত্রাহীন হয় তখন আমরা এইভাবে লিখি, তাকে আমরা 1 দিয়ে ফোকাস করি, মাত্রার রেসপেক্টে 1, মাত্রার রেসপেক্ট, হ্যাঁ, মানে ওমেগা টি এর ভ্যালু 1 না, ওর মান 1 না, মাত্রাহীন জন্য ইকুয়ালস টু 1 করা হবে। তাহলে এখান থেকে ওমেগার মাত্রা আসবে, ঠিক আছে, দেখো ওমেগার মাত্রা আসবে 1 বাই এই যে টিটা দেখতে পাচ্ছ, এই টিটাকে ওই পারে নিচে নিয়ে গেলাম, কিন্তু আমরা ওটাকে মাত্রা দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে কি হয়ে যাবে টি ইনভার্স, ওমেগার মাত্রা হবে টি ইনভার্স, পেয়ে গেলাম। আর কি থাকলো কে এক্স, দেখো কে এক্স যেটা আছে সেটাও হবে 1, তাহলে এখান থেকে কে আসবে 1 বাই এক্স, অর্থাৎ কে এর মাত্রা হবে এল ইনভার্স, পেয়ে গেলাম। এই যে ওমেগার মাত্রা, এই যে কে এর মাত্রা, কোশ্চেনে চেয়েছে ওমেগা বাই কে, ঠিক আছে, তাহলে ওমেগার মাত্রা বের করেছি টি ইনভার্স, আর কে এর জন্য কি আছে এল ইনভার্স, এটাকে একটু সাজাবো, এলটা উপরে গেলে মানে এল ইনভার্সটা উপরে এল হয়ে যাবে, আর এখানে এল টি মাইনাস ওয়ান, এই যে এটা অ্যান্সার হয়ে গেল এল টি মাইনাস ওয়ান। এটা অপশনে আছে, অপশন এ m0 lt মাইনাস ওয়ান, অপশন এ অ্যান্সার। অপশনে দেখো m0 আছে কিন্তু lt মাইনাস ওয়ান, তাহলে অপশন এ। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার আমরা যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটাকে টুকে নাও, তবে 3 নম্বর কোশ্চেনটা দেব। সাংঘাতিক গরম। 3 নম্বর কোশ্চেনে দেখো, তিন নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, প্রদত্ত ভৌত রাশিগুলির কোন জোড়াটির মাত্রা সেম নয়, একই নয় বলেছে, মানে মাত্রা আলাদা হবে। এর মধ্যে কিছু সংখ্যা আছে, রেনল্ডস সংখ্যা, ঘর্ষণ গুণাঙ্ক, তারপর দেখো আছে আপেক্ষিক তাপ, মহাকর্ষীয় বিভব,
কুড়িও কম্পাঙ্ক, প্ল্যাঙ্কের ধ্রুবক এবং টর্ক, এরকম কিছু আলাদা আলাদা ভৌত রাশি আছে। এর সঙ্গে কি তোমরা কিছুটা মানে নামের সাথে পরিচিত আপাতত না, তার মধ্যে কিছু পরিচিত আবার। এটা সংসদ প্রদত্ত প্রশ্ন, এটা দিয়েছে। তো আপেক্ষিক তাপ, মহাকর্ষীয় বিভব, এটাকে কম্পেয়ার করা যেতে পারে ফার্স্টে, কুড়ি এবং কম্পাঙ্ক, ঠিক আছে। তো এটাও তুলনা করা যাবে। আর থাকলো প্ল্যাঙ্কের ধ্রুবক এবং টর্ক, আর ওদিকে রেনল্ডস সংখ্যা। তো এগুলোর ফর্মুলা না জানলে এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু করা টাফ। আর ব্যাপারটা হচ্ছে এই যে রেনল্ডস সংখ্যা, ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো ঘর্ষণ তোমার এবার চ্যাপ্টার আছে, তোমার এই সেমিস্টারে আছে, কিন্তু রেনল্ডস সংখ্যা এবার সেমিস্টার তোমার নেই, এটা পরের সেমিস্টার। ঠিক একেবারে আপেক্ষিক তাপটা পরের সেমিস্টারে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাকে আপাতত আমরা ইগনোর করছি। ভার্নিয়ার ক্যালিপারও আমাদের এখন করার দরকার নেই, কারণ যে টপিকগুলো পড়িয়েছি তার মধ্যে ভার্নিয়ার ক্যালিপার নেই। হ্যাঁ, এই 5 নম্বর কোশ্চেনটা দেখতে পারো। তাহলে দেখো আমরা এখন করবো হচ্ছে, এবার একটু 5 নম্বর কোশ্চেনটা দেখো। 3, 4 আপাতত দরকার নেই, 5 নম্বরটা দেখো। হুম, 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বরে কি বলেছে, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো। ওর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, সেটা দিয়েছে হচ্ছে 100 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার স্কোয়ার, এটা দিয়েছে। এবার দেখো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার বা বাহুর বর্গ, সেটা হবে এল স্কোয়ার। তো হিসাব দেখো, আমি যদি সঠিক ভ্যালু বের করতে চাই তাহলে এটা খুবই ইজি। যে সঠিক ভ্যালু কত আসবে, এল এর সঠিক ভ্যালু আসবে হচ্ছে √100 করে দেবো। কেন, কারণ এখান থেকে যদি এল বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখেই নাও। সাপোজ আমাকে বলে এল বের করো, তাহলে আমি ক্ষেত্রফলটা কি করে দেবো, বর্গ করে দেবো। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটার সঠিক মান কত দিয়েছে, 100, তাহলে এলটা কত আসবে, 10 সেন্টিমিটার। কিন্তু অসুবিধার কোথায় হবে, অসুবিধার পরের এই যে ত্রুটির মানটা বের করতে। দেখো এখানে দেখো এখানে ত্রুটি আছে, দেখো 10 তো সবার মধ্যে আছে, দেখো 10 সব অপশনে 10 আছে, কিন্তু একবার এখানে দেখো পরে 0.1, 0.01, 0.2, 0.02, এই পরের এই টার্মটাকে বের করতে হবে। ওটার জন্য আমরা কি করব, দেখো ওটাই হচ্ছে আসল এখানে, মানে এটাই একটু আলাদা হবে। তো এই সমীকরণটাকে আমরা কাজে লাগাবো। দেখো এখানে আমরা ভগ্নাংশ ত্রুটির, আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, ত্রুটির যে পার্টটা আছে ভিডিও দেখবে, আমি লিখতে পারবো ডেল এ বাই এ ইকুয়ালস টু 2 ডেল এল বাই এল। এটাই শেখানো হয়েছিল যে পাওয়ারের যে নাম্বারটা থাকে সেটা সামনে চলে আসবে, তারপর তুমি ভগ্নাংশ ত্রুটির একটা লিখতে পারবে। এবার কোশ্চেনে দেখো ডেল এটা কত দিয়েছে, কোশ্চেনে ডেল এ দিয়েছে এই যে 0.2, এই যে 0.2, আর এ হচ্ছে মোট ক্ষেত্রফল, সেটা কত দিয়েছে 100, 2 ডেল এল কত দিয়েছে, ডেল এল তো আমি বের করবো, একটু কাজ। এল কত, এই যে এল 10, এই যে বের করেছি এল 10, তাই এল পেয়ে গেলাম। এবার আমার কাজ কি, এদেরকে নিয়ে ক্যালকুলেশন করা। আচ্ছা এখানে একটা পয়েন্ট ছিল, পয়েন্টটা একটু সরে গেল। দেখো তাহলে এখান থেকে একটা জিরো তো ক্যান্সেল করতে পারবোই, খুব ভালো, এটা এখানে উঠিয়ে দিলাম, আর এই টুগুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে ডেল এল অ্যাকচুয়ালি আসলো 1/100, মানে 0.01। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি হবে, দেখো ডেল এল পেলাম, ডেল এল পেয়ে গেলাম, এই যে এলটাও পেয়ে গেছি, এই যে এটাই এল, এটাই হচ্ছে এল, এলটাও পেয়ে গেছি। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি আসবে, ফাইনাল অ্যান্সার আসবে, দেখো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে, মানে এল এর যদি সঠিক মান প্রথমে লিখতে হবে, সেটা কত 10 প্লাস মাইনাস তারপর ত্রুটি 0.01 সেন্টিমিটার। এটা কোন অপশানে আছে, অপশন নম্বর বি। তাহলে অপশন নম্বর বি হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, অপশন নম্বর বি। খুবই ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, এটাকে টুকে নাও, আমি এটা একটু ছোট করে দিই, এটা ভালো করে টুকে নাও। এই ছোট বড় করলে না, এই বুঝি না, স্মার্ট বোর্ডে এখানকার ডেসিমেলগুলো সরে যায়, এই যেমন এখানকার ডেসিমেলটা সরে গেল, ডেসিমেলটা সরে গেছে, মানে ম্যাজিক, আলাদাই ম্যাজিক চলছে।
আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা যে নেক্সট যেটা কোশ্চেন দেখবো সেটা হচ্ছে গিয়ে 6 নম্বরটা দেখা যেতে পারে। 6 নম্বরটা। আচ্ছা, এখানে দেখো এই যে তখন যেটা বললাম 3 আর 4টাকে আমি বাদ দিলাম। 4টা কেন বাদ দিয়েছি, কারণ ভার্নিয়ার এখনো ওটা প্র্যাকটিক্যাল বেসিস টপিক, ওটা আমি তো এখনো এই থিওরি যে করিয়েছি তার মধ্যে থিওরি যেটা করানো হয়েছে তার মধ্যে ভার্নিয়ারটা করাইনি। আর দ্বিতীয়ত দেখো এই যে এখানে যে বললাম না, রেনল্ডস সংখ্যা, ঘর্ষণ গুণাঙ্ক, কুড়ি, প্ল্যাঙ্কের ধ্রুবক, বিশেষ করে এই টার্মগুলো এগুলো পরের সেমিস্টারের টার্ম। আর এই যেটা কোশ্চেনটা আছে এগুলো আগের কোশ্চেন, মানে যখন পুরো বইটা বা বলতে পারো ইয়ারলি যেটা এক্সামটা হতো, সেই ইয়ারলি এক্সাম হতো জন্য তখন তখন এই এমসিকিউ কোশ্চেনগুলো হতো, তো তখন ঠিক আছে সব দিতে পারতো। কিন্তু এই সেমিস্টারে তো ওগুলো টার্মগুলো দিবে না, কারণ ওগুলো এবার সেমিস্টারে নেই। আচ্ছা, এবার হচ্ছে কি বললাম 6 নম্বর কোশ্চেনটা। তো 6 নম্বর কোশ্চেনটা চলে আসো। দেখো, একটু উপরে উঠাই দিই, 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে পরের পেজে যাওয়া যাক। কত, দেখো 6 নম্বর কোশ্চেনটা কি আছে, যদি একটি পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ 10 ± 1 মিলিমিটার এবং 5 ± 1 মিলিমিটার হয়, তবে ক্ষেত্রফল হবে, মানে ক্ষেত্রফল বের করতে বলেছে। এবার একটা পেপারের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, আমি দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করলাম, সেটা দিয়েছে কোশ্চেনে 10 ± 1 মিলিমিটার। আর প্রস্থ দিয়েছে, যাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম, সেটা দিয়েছে কোশ্চেনে 5 ± 1 মিলিমিটার। বের করতে বলেছে ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফলকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে ক্ষেত্রফলটা যে বের করেছে, ওই তোমরা অপশনগুলোকে দেখো, ওখানে দেখো দুটো মান দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সঠিক মান আর একটা দেখো ত্রুটি প্লাস মাইনাস দিয়ে দেওয়া আছে। সঠিক মান বের করবো কি, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো সঠিক মান। তাহলে সঠিক মানটা কত আসবে, ক্ষেত্রফলের সঠিক মান, তাহলে 10 × 5, এদিকে আছে 50, আর যেহেতু এককগুলো দেখো মিলিমিটারে আছে, তাহলে একক হয়ে যাবে মিলিমিটার তার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল। কিন্তু এখনো ত্রুটি বের হয়নি, অর্থাৎ ডেল এটা কত, ডেল এটা তো লাগবে, তবে তো গিয়ে আমি টোটাল ভ্যালুটাকে লিখতে পারবো। দেখো এবার ত্রুটি কিভাবে বের করবো, ঠিক ওই ভগ্নাংশের কনসেপ্টটা একটু আগেই একটা অঙ্ক করলাম ওইটার মতো। দেখো ডেল এ বাই এ ইকুয়ালস টু এই যে এই সমীকরণটাকে গুরুত্ব দিবে ভালো করে, ফর্মুলাটাকে। তাহলে আসলো ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। যারা প্রথমে ভিডিওগুলো দেখোনি এই যে ত্রুটির গণনার, ওগুলোকে দেখে নাও, সুবিধা হবে। এবার আমার টার্গেট হচ্ছে ডেল এ বের করা, তো ডেল এ আমি রেখে দিলাম। এ কত বের করেছি, দেখো এ বের করেছি 50 বসিয়ে দিলাম। কোশ্চেনে দেখো কোশ্চেনে ডেল এল কত দিয়েছে, 1, আর এল কত দিয়েছে 10। ঠিক আছে, উপরে দেখা যাচ্ছে, ঠিক আছে, এল দিয়েছে 10। ডেল বি কত দিয়েছে, আর দেখো ডেল বি দিয়েছে 1, আর বি কত দিয়েছে 5। হ্যাঁ, এবার হচ্ছে এটা লসাগু করবো, করে 50টা ওদিকে গুণ করে দেবো, সমাধান হয়ে যাবে। তাছাড়া এমনি কাটাকাটি চলেই যাবে, লসাগু করার কি দরকার আছে। দেখো এই 50টা যখন গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, তো 10 দিয়ে 50 গুণ হলে কত হবে 5, আর ওদিকে 5 দিয়ে 50, মানে এখানে যখন গুণ করছি অ্যাকচুয়ালি 10 দিয়ে 50 সাথে ভেঙে যাবে, মানে ভাগ হয়ে যাবে। আবার এই 50টা উপরে গিয়ে গুণ হবে, তখন 5 দিয়ে 50 কেটে আবার 10 আসবে। আলটিমেটলি ডেল এটা পাচ্ছি আমি 15 মিলিমিটার তার স্কোয়ার। তাহলে দেখো সঠিক মানটাও পেয়ে গেলাম, এই যে 50, এই ত্রুটিও পেয়ে গেলাম, মানে ক্ষেত্রফলে কতটা ত্রুটি আসবে। তাহলে ফাইনাল রেজাল্টটা কিভাবে লিখবো, ফাইনাল রেজাল্টটা আমি লিখবো, আমার তাহলে অ্যান্সার ফাইনাল রেজাল্ট হবে, এটা আমার ফাইনাল রেজাল্ট, সেটা হবে সঠিক মান, সেটা কত 50, আর ত্রুটি কত 15, এত মিলিমিটার তার স্কোয়ার হবে ক্ষেত্রফল একক। তাহলে এটা অ্যান্সার হচ্ছে গিয়ে 50 ± 15, মানে এটা অপশন এ তে মিলে গেছে। ভেরি গুড, ঠিক আছে, করে নাও, কমপ্লিট করো। তারপর নেক্সট কোশ্চেন দেখতে হবে, নেক্সট তো 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর, 7, 8, 9, 10 পরপরই 4টা কোশ্চেন করতেই হবে, 7, 8, 9, 10। আচ্ছা, তাহলে এটা কোশ্চেন হয়ে গেল। এর পরের পেজে যাওয়া যাক, 7 নম্বর। দেখো 7 নম্বর কোশ্চেনটাতে বলেছে এখানে একটা সংখ্যা দিয়েছে, তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি কি দিয়েছে,
07070। তো আমি তাৎপর্যপূর্ণ অঙ্কের ক্ষেত্রে কি নিয়ম শিখেছিলাম, যে দশমিকের আগে শুধু যদি জিরো থাকে ওটা তাৎপর্যপূর্ণ অঙ্কে কাউন্ট করা হয় না, বা এটাও কাউন্ট করা হবে না, এইটুকু পার্টকে কাউন্ট করা হবে। এবং কাউন্টিংটা কি বলেছিলাম, লেফট থেকে রাইটে যেতে হবে, অর্থাৎ 1 2 3 4। তাহলে এখানে 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, আর সেটা অপশন হচ্ছে গিয়ে সি, অপশন সি অ্যান্সার। সোজা কোশ্চেন 8 নম্বরটা দেখো, 6.0025 এই সংখ্যাটিতে সার্থক অঙ্ক মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক, ঠিক আছে? তাহলে কয়টা হবে দেখো, এই দেখো দশমিকের আগে একটা নন জিরো নাম্বার মানে 6 আছে, পরের গুলো কাউন্ট করতে হবে, তার টোটাল হবে এখানে 5টি। এই যে 1 2 3 4 5, টোটাল 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। এটা অপশন হচ্ছে গিয়ে অপশন সি, এটাও সি। আচ্ছা, তারপর হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা একটু ভালো আছে, ভালো বলতে পরীক্ষার জন্য আসে এই কোশ্চেনগুলো, 9 নম্বর জাতীয় কোশ্চেনগুলো পরীক্ষায় দেয়। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে তোমাদের, হ্যাঁ, বারবার একই বলছি, কোশ্চেন ভালো করে পড়ে ডিসিশন নিতে হবে যে আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, তো ফর্মুলাগুলো রেডি রাখতে হবে সব। ও কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কি হবে? একটা গোলক একটা একটা গোলক তার ব্যাসার্ধ মাপতে গিয়ে 2% ত্রুটি হয়ে গেছে, সে যে যে কারণেই হোক 2% ত্রুটি হয়েছে, তো আমি বলতেই পারি ব্যাসার্ধ পরিমাপ করতে গিয়ে ত্রুটি হয়েছে 2%। এবার ওই যে ব্যাসার্ধটার মেজারমেন্টেই ত্রুটি আছে, সেই ব্যাসার্ধ কাজে লাগিয়ে যদি এখন আমি আয়তন বের করি, তাহলে তো ওখানে ত্রুটি 100% আসবে, মানে সরি ত্রুটি 100% বলতে চাচ্ছি যে ত্রুটি আসবেই আসবে। ত্রুটি কত হবে সেটা দেখতে হবে, ত্রুটি ক্ষেত্রে কত, মানে আয়তনের ক্ষেত্রে ত্রুটিটা কত হবে, এটা কোশ্চেনে চেয়েছে। এবার তার জন্য কি করব দেখো, ভালো করে শোনো। দেখো আমরা জানি একটি গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব, এখানে গোলক বলেছে, এই যে বলাই আছে, দেখবে কোশ্চেনে বলেও দেয় এগুলো, গোলক গোলক বলা আছে, ঠিক আছে? তা আয়তন 4/3 পাই আর কিউব। এবার একটু লক্ষ্য করো, এই যে সংখ্যাটা আছে 4/3 পাই, এটা একটা ধ্রুবক সংখ্যা, এর ত্রুটির কোনো প্রশ্ন নেই। কিন্তু পাশে দেখো ব্যাসার্ধ আছে, হ্যাঁ এই ব্যাসার্ধের জন্যই আয়তনে ত্রুটি আসবে। এবার যেহেতু এখানে দেখো আর এর কিউব আছে, ওই জন্য আয়তনের ক্ষেত্রে শতকরা ত্রুটি, দেখো অপশনে দেখো শতকরা ত্রুটি চেয়েছে, শতকরা ত্রুটি বের করার জন্য ওই ভগ্নাংশের কনসেপ্টটা কাজে লাগাবে। দেখো আমি কাজে লাগাচ্ছি, এখানে কি শিখেছিলাম, পাওয়ারে 3 আছে, তো সেই 3টা সামনে আসবে, তাহলে কি হবে ডেল আর বাই আর ইন্টু 100%। এবার কোশ্চেনে না তোমাকে এটাই দিয়ে দিয়েছে, মানে সহজ কত, মানে কত ভালো করেছে দেখো কোশ্চেনে, এই যে ডেল আর বাই আর ইন্টু 100, মানে এটাই হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি, সেটা কোশ্চেনে কত দিয়েছে 2%, ওটাই কোশ্চেনে গিভেন। তাহলে 3 ইন্টু 2% হয়ে গেল 6%। বাহ, খুব সুন্দর। তাহলে ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধের ত্রুটি 2%, এই যে এটাই শতকরা ত্রুটি ব্যাসার্ধের, এখানে 2 বসিয়ে দিলাম, আর সামনে 3 ছিল, 3 দিয়ে গুণ 6, তো 6%, তাহলে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি 6% হবে। আর এটা অপশন গিয়ে পাবে হচ্ছে, হয়ে গেল সি নম্বর। এ কি সব পরপর 3টে অঙ্কের অপশন সি? ওই যে অনেকে আছে না, যখন পারে না তখন কি করে, সবগুলো এ বা বি বা সব সি করে দেয়, তার সে যদি এখানে সি করে, তার তো লটারি লেগে যাবে, লটারি মানে বোনাস। আচ্ছা এটা টুকে নাও, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে 10 নম্বরটা তোমরা করবে, 9 যেও আছে ওইবার 10টা করবে। এখানে বলছে বৃত্তাকার চাকতি, তো বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ ত্রুটি 2%, ক্ষেত্রফলে কত? তো আমি জাস্ট এটা বলছি, দেখো 10 নম্বরটাতে এটা নিজেরা করবে, যেহেতু বৃত্তাকার চাকতি বলেছে মানে তার ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%, বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল বলেছে, একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল কি নিবো আমরা, পাই আর স্কয়ার নিবো, সেটা দিয়ে করবে অঙ্কটা। আচ্ছা, তারপরে একটা অঙ্ক আছে 11 নম্বর, এটাকে দেখা যাক। 11 নম্বর কোশ্চেনটা একটু ভালোই আছে, এটা একটু করা উচিত, এটা ভালো, ক্লাস 10 এর সাথে রিলেটেড ফর্মুলা দিয়ে। কোশ্চেনটা তো ভালোই লেন্দি আছে, এখানে একটা ইয়েতে ধরছি, দেখা যাচ্ছে এই ছোট যে করে দিলাম, পড়া তো যাবে, হ্যাঁ যাবে, অসুবিধা নেই। দেখো অনেক ভালো ভালো কোশ্চেন আছে আরো কয়েকটা। 11 নম্বরটা দেখো, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয় করার জন্য বিভব প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। মানে ওহমের সূত্র কাজে লাগিয়ে একটা অজানা রোধ আর এর মান বের করবে, তার জন্য কিছু মান নিয়েছে। এবার ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসেব করে ভি ও আই এর মান দাঁড়ালো, ভি হচ্ছে 100 ± 5,
আমি লিখি ডেটাগুলো, কোশ্চেনগুলো পড়ছি সাথে ডেটাও লিখি। ভি মানে বিভব প্রভেদ, বিভব প্রভেদ পরিমাপ করতে গিয়ে ত্রুটি হয়েছে 100 ± 5 ভোল্ট, এতটা ত্রুটি হয়েছে কোশ্চেনে বলেছে। আর কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে রেজাল্ট আসছে কারেন্টের ক্ষেত্রে 10 ± 0.2 অ্যাম্পিয়ার, এটা কারেন্টের মেজারমেন্ট দাঁড়িয়েছে। বলেছে এই ডেটা থেকে আর এর শতকরা ত্রুটি বের করো। আর মানে রোধ, রোধের শতকরা ত্রুটি চেয়েছে। এই ধরনের কোশ্চেনের জন্য প্রথমত ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে ওহমের সূত্র, V = IR। আর এখান থেকে আমি সাজিয়ে নেব R = V/I। এবার শতকরা ত্রুটি চেয়েছে, এবং একটা জিনিস লক্ষ্য করো, এখানে রোধের সাথে বিভব আর কারেন্টের সম্পর্ক কি, এখানে 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 দেখো কি সম্পর্ক, বিভব আর কারেন্টটা কি ভাগ আকারে আছে, মানে ভগ্নাংশ বলতে পারি। তাহলে ভগ্নাংশের ফর্মুলা লাগাবো ত্রুটি বের করার জন্য, ঠিক আছে, ভগ্নাংশের কনসেপ্ট ইউজ করব ত্রুটির ক্ষেত্রে। তাহলে অতএব দেখো এবার লিখবো ΔR/R ইন্টু 100%, কারণ ভগ্নাংশ ত্রুটি। দেখো ΔV/V প্লাস ΔI/I, আমি 100টাকে একবারে বাইরে গুণ করে দেবো, বারবার 100 লেখা দরকার নেই। এবার ΔV কত আছে, দেখো ΔV 5, V কত আছে 100, জাস্ট মান বসাও যেরকম ভাবে আছে। ΔI কত 0.2, I কত 10, এদিকে চলে গেল 100। এবার দেখো এই পয়েন্টটার জন্য এখানে 100 আসবে, এবার অ্যাকচুয়ালি আসবে কত 7/100 লসাগু করার পর ইন্টু এদিকে 100, তাহলে 100 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে 7%। এটা ফাইনাল অ্যান্সার 7%। আর 7% আছে কই গেল কোশ্চেনটা, অপশন ডি তে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা একটা কোশ্চেন ছিল। 12 নম্বরটাও দেখা যাক, 12টা করব। চলো 12 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো। কোশ্চেন নম্বর 12 কি বলেছে, যে যদি কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি 0.1% আর 0.2% হয়, মানে ভর মাপতে গিয়ে ত্রুটি হয়ে গেছে 0.1%। আর এদিকে হচ্ছে বলেছে দ্রুতি মাপতে গিয়ে, মানে ভি দিয়ে লিখলাম, মাপতে গিয়ে ত্রুটি হয়েছে গিয়ে 0.2%, ঠিক আছে 0.2%। তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কি, গতিশক্তির ক্ষেত্রে ত্রুটি চেয়েছে। আর গতিশক্তির ফর্মুলা কি, যখন এই শতকরা ত্রুটি এগুলো বের করতে বলে ফর্মুলা কিন্তু জানতে হবে। কি আছে, হাফ mv², গতিশক্তির ফর্মুলা। এটা 2019 সালে দিয়েছিল পরীক্ষায়। এখন তো স্কুল থেকে, এখন তোমাদের যেহেতু 11 সেমিস্টার কোশ্চেন তো স্কুল নিজেই করে, যত সম্ভব এটা 2 বছর ধরে স্কুল মানে নিজে কোশ্চেন করছে, তার আগে কিন্তু বোর্ডস থেকে কোশ্চেন হতো। তো ঠিক আছে, তো দেখো গতিশক্তি পরিমাপের ত্রুটি চেয়েছে শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটির জন্য কি করবো, যে ΔE/E ইন্টু 100, এইটা বারবার না লিখলেও হবে তোমাদের এমসিকিউ, কিন্তু আমি লিখছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। এই হাফটার কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ এখানে আবার হাফ গুণ করে দিও না, আমাকে সবসময় ভৌত রাশি নিয়ে কাজ করতে হবে। এখানে ভৌত রাশি একটা ভর একটা দ্রুতি, ভরের ক্ষেত্রে হবে ΔM/M। আর এই যে দ্রুতির এখানে কিন্তু ভি এর স্কোয়ার আছে, ওখানে সামনে 2 আসবে, ΔV/V। শতকরার জন্য বাইরে একটা 100 দিয়ে গুণ হবে। এবার ΔM কত আছে, এটা তো আরো সুবিধা, এখানে ΔM/M থাকলে একবারে বলে দিয়েছে। দেখো ΔM/M ইন্টু 100, এটা মানে ভরের শতকরা ত্রুটি, সেটা কোশ্চেনে 0.1 বলেই দিয়েছে। বলি না এগুলো অঙ্ক মানে লটারি। আর দেখো ΔV/V ইন্টু 100, এটা মানে এই যে ΔV/V ইন্টু 100 এসে ইন্টু করবো, সেটা মানে এই জিনিসটা, এই যে ΔV/V ইন্টু 100, এটা হচ্ছে দ্রুতির শতকরা ত্রুটি, সেটা অলরেডি কোশ্চেনে দিয়েছে 0.2, কিন্তু এখানে দেখো সামনে একটা 2 গুণ আছে, তাহলে 2 ইন্টু 0.2, তাহলে ফাইনালি আসবে ওখানে 0.1 এটার জন্য, ওখানে 0.4, ফাইনালি পাবো 0.5%। আর এটার অপশন আছে গিয়ে অপশন সি। অপশন সি কিন্তু অনেক অ্যান্সার আছে। আচ্ছা এটা কমপ্লিট হলো। তাহলে সেম ভাবে 13 নম্বরটা বাড়িতে চেষ্টা করবে।
ঠিক আছে? 14 নম্বরটা চেষ্টা করবে। 14 এর অ্যান্সার কি হবে বলে দিই, 2.64 10 এর পাওয়ারে 24 কেজি। যখন এই 10 এর পাওয়ারে 24, যখন এই যে দেখো কেজি মানে এককের ব্যাপার আসে, 10 এর পাওয়ারে 24টাকে নিবে না, সামনে যে 2.64 আছে এই ডিজিটগুলোকে নেবে। মানে দেখো 2.64, এখানে তিনটা ডিজিট আছে, 2, 6 আর 4, এই তিনটা ডিজিটের জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে অপশন সি, 3 হবে। 15 নম্বর কোশ্চেনটা দেখো, ওই কোশ্চেনটা একটু ভালো আছে, 15, 16 এগুলোকে একটু দেখতে হবে। দেখো 15 নম্বর কোশ্চেনটা দেখো। দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এটা ওই আদর্শ গ্যাসের যে সমীকরণটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, পিভি ইকুয়ালস টু আর টি, ওইটারই ওই সমীকরণটাকে মডিফাই করেছে। এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ আসে যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণগুলো ইউজ করা হবে। তো ঠিক আছে, আমাদের সমীকরণে অত না জেনে আমাদের এখন এটা সলভ করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি সমীকরণটা নাও জানি যেটা কোন সমীকরণ না সমীকরণ, তাও চলবে, কাজ চলবে, কোনো ব্যাপার নেই। দেখো 15 নম্বর কোশ্চেনটা একটা সমীকরণ দিয়েছে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। সমীকরণে পি হচ্ছে চাপ, ভি আয়তন, টি উষ্ণতা, এ বাই বি এর মাত্রা কি হবে? মাত্রা বিশ্লেষণের কোশ্চেন। আর এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক কোশ্চেন সেট সলভ করতে গিয়ে তুমি পাবে এই কোশ্চেনটা। এখানে আয়তন স্কোয়ার আছে, এখানে ভি মাইনাস বি, আর ওইদিকে আছে আর টি। দেখো একটা কথা বলি, যে এখানে তো গুণ আছে, তোমাকে কোশ্চেনটাতে বলেছে এ বাই বি এর মাত্রা কি হবে, এটা কোশ্চেনটাতে বলেছে মাত্রা। প্রথমে এটাকে ফোকাস করো। এখানে মাঝখানে বিয়োগ আছে, ভিটা আয়তন। এবার ভি যদি আয়তন হয় তাহলে বি কে আয়তন হতেই হবে, কারণ আয়তনের সাথে আয়তন বিয়োগটা সম্ভব। তাহলে আমি বলতেই পারি বি এর যে মাত্রা সেটাও হবে আয়তনের মাত্রার সমান এল কিউ। কারণ বি যদি আয়তন, মানে এখানে কোশ্চেনে বলেছে ভিটা আয়তন, তাহলে ভি কে তো আয়তন হতেই হবে, কারণ আয়তনের সাথেই আয়তন বিয়োগ সম্ভব বা যোগ সম্ভব। তার মানে ভি আয়তন, তাহলে বিটাও আয়তন হবে, তবে বিয়োগটা সম্ভব। তাই জন্য বি এর মাত্রা আমি পেয়ে গেলাম এল কিউ। এখন পড়ে থাকলো এই, আচ্ছা আবার এই এই কনসেপ্টটা তো আসে এখানে। এখানে দেখো মাঝখানে প্লাস আছে, পি হচ্ছে চাপ। পি যদি চাপ হয় তাহলে এই যে পুরোটাই যে এ বাই ভি স্কোয়ার, এই পুরোটাও চাপ হতে হবে, কারণ চাপের সাথে চাপ একমাত্র যোগ সম্ভব। তাহলে এ বাই ভি স্কোয়ার, এখানে ভি মানে কি আয়তন, আয়তন মানে আমি তার এল কিউব করে দিলাম, তার বাইরে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে এ বাই ভি স্কোয়ারেও চাপ হতে হবে, মানে চাপের মাত্রার সাথে সমান হতে হবে, কারণ সামনে পিটা চাপ। আর চাপের মাত্রা এম, এল এর পাওয়ারে -1, টি এর পাওয়ারে -2। চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তো বল হচ্ছে এম এল টি এর পাওয়ারে -2 বাই ক্ষেত্রফলে এল স্কোয়ার, ওখান থেকে আসছে, এটা আমি আগে করে দিয়েছি। তাহলে এ ইকুয়ালস টু হবে এম, এক মিনিট, এম এল এর পাওয়ারে -1, টি এর পাওয়ারে -2, এখানে আসবে এল এর পাওয়ারে 6, আর এখান থেকে আসবে হচ্ছে এম L5 এর পরে -2। তাহলে আমি এও পেয়ে গেলাম, এই যে এ পেয়ে গেলাম, এই যে বিও পেয়ে গেলাম, এ আর বি দুটোই পেয়ে গেলাম। এখন আমি ভাগ করে দেবো, তাহলে আমার কাজ শেষ। এই বাবা, দাঁড়াও এক সেকেন্ড। এ বাই বি এখন হচ্ছে আমরা ভাগ করে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। অতএব এ বাই বি ইকুয়ালস টু, এ হচ্ছে এম, এম না লিখে পারবো, এর হয়ে গেল, হ্যাঁ, এম এল এর পাওয়ারে 5, টি এর পাওয়ারে -2, নিচে বি হচ্ছে এল কিউ। ফাইনালি পাবো কি পাবো ফাইনালি, এই যে এখানে এল ক্যান্সেল হবে, মানে এল ক্যান্সেল হবে, মানে এল স্কোয়ার থাকবে, টি এর পাওয়ারে -2। কোন অপশন আছে, এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -2, অপশন এ, অপশন এ আনসার। এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপর এই যে 16 নম্বরটা, 16 নম্বরটাও দেখো, ওটাও করবো, ওটাও ইম্পর্টেন্ট কোশ্চেন 16 নম্বর। সিক্সটিন নম্বরে কি বলেছে, কোশ্চেন দেখা যাক। এককের কোনো এক পদ্ধতিতে বল, বেগ আর সময়কে প্রাথমিক একক ধরালো। কোশ্চেনটা ভালো করে দেখো, সময় নয় প্রাথমিক একক আমি বুঝলাম, প্রাথমিক মানে সময়কে প্রাথমিক রাশি বলা হবে, এখানে একক লিখছে ওরা আবার, কিন্তু মাত্রা যাই হোক ঠিক আছে, প্রাথমিক রাশি। কিন্তু বল আর বেগ এটা তো প্রাথমিক রাশি না। কোশ্চেনটা দেখো, দেখা যাচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে? 16 নম্বর কোশ্চেন বলছি, 16।
তাহলে এককের কোনো এক পদ্ধতিতে বল, বেগ ও সময়কে প্রাথমিক একক ধরা হলে ওই পদ্ধতিতে ভরের মাত্রিয় সংকেত কি হবে? ঠিক আছে, ভরের মাত্রিয় সংকেতটা বের করতে বলেছে। সমস্যা। তো এই ধরনের কোশ্চেন যখন থাকে, 16 নম্বর কোশ্চেনটা, এই যে ভর সমান সমান কার কার উপর নির্ভর করে বলেছে? বল, বেগ আর সময়। সময় দিয়েছে, সময়কে বড় টি ওরা বলেছে। এবার এদের এই জাতীয় কোশ্চেন করার জন্য কি বলেছিলাম, পাওয়ারে এক্স ওয়াই জেড আগে ধরে নিতে হবে, কারণ সম্পর্কটা চেয়েছে না, যে ভরের সাথে এই ভরটার সাথে এদের সম্পর্ক কি, এটা চেয়েছে। সম্পর্ক বের করার জন্য আমাকে দুদিকের মাত্রা বের করে সেই মাত্রাগুলো কম্পেয়ার করতে হবে। এরকম আমি কোশ্চেন আগের ভিডিওতে করিয়েছি, দেখবে যেখানে থিওরিটা পড়িয়েছিলাম। তো দেখো, তাহলে এখানে লেফট সাইডে কি আছে? শুধু ভর এম, আপাতত এম লিখি। আর রাইট সাইডে দেখো, প্রথমে কি আছে? বল। বলের জন্য কি হবে মাত্রা? এম এল টি এর পাওয়ারে -2 তার পাওয়ারে এক্স। তারপরে আছে কি ভি। ভি মানে হচ্ছে এখানে বলেছে কি বেগ। বেগের জন্য এল টি পাওয়ারে -1 পাওয়ারে ওয়াই। আর তারপরে সময়, ওটা টি এর পাওয়ারে জেড হবে, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, এবার দেখো আমরা একটু অ্যারেঞ্জ করব ঠিকঠাক। কিরকম? এম আছে এখানে 1, এল এর পাওয়ারে 0, টি এর পাওয়ারে 0, কারণ এল আর টি তো এই সাইডে নেই। ঠিক আছে, জি, তাহলে একটু চাপানো যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে এম আছে, এই এক্সটা এম এর পাওয়ারে আসবে, তাহলে এম এর পাওয়ারে এক্স। তারপরে দেখো এল আসবে, এবার এই এলটার পাওয়ারে এক্স আসবে, এখানকার এল এর পাওয়ারে ওয়াইটা আসবে, কিন্তু এটা গুণ আছে এরা, তাহলে এক্স প্লাস ওয়াই। টি এর পাওয়ারে -2x প্রথমটা থেকে, যেখান থেকে, তারপরে এখান থেকে -y, আর শেষেটা থেকে জেড। এবার বোথ সাইডে কম্পেয়ার করবো। হ্যাঁ, আর দেখো প্রথমে এম এর সাথে এম কম্পেয়ার করো, পাওয়ার, এখানে এম এর পাওয়ারে এক্স, এখানে এম এর পাওয়ারে 1, তাহলে এক্স এর মান কি হবে? 1। বাহ, একটা মান পেয়ে গেলাম। তারপর দেখো পরেরটা এল এর সাথে এল এর পাওয়ার কম্পেয়ার করো, এল এর পাওয়ার এখানে এক্স প্লাস ওয়াই, আর বাঁদিকে এল এর পাওয়ারে দেখো 0 আছে, কিন্তু আমি অলরেডি তো এক্স বের করেছি, এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো এখান থেকে ওয়াইটা পেয়ে যাবো, ওয়াই হচ্ছে -1। শেষেরটা কম্পেয়ার করো, -2x মানে সময়টা কম্পেয়ার করো, -y প্লাস জেড ইকুয়ালস টু হয়ে যাবে 0, কারণ ডান দিকে সময়ের পাওয়ারে এটা আছে, কিন্তু বাঁ দিকে সময়ের মাথায় 0 আছে। এবার এখানে এক্স ওয়াই বসো, এক্স এর মান 1, ওয়াই এর মান -1 প্লাস জেড ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাবো জেড ইকুয়ালস টু, এটা হিসাব করে নিতে পারে 1 হবে। তো এই যে এক্স ওয়াই জেড বের করলাম, এবার কি করব? এই এক্স ওয়াই জেড এর মানটা, এই যে দেখো মেইন যে সমীকরণটা আছে, যে এ ভি টি পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে বসিয়ে দেবো, এই যে বসিয়ে দেবো, তাহলে ফাইনালি আমার অ্যান্সার আসবে এফ এর পাওয়ার এক্স মানে 1, ভি এর পাওয়ারে ওয়াই মানে -1, আর হচ্ছে টি এর পাওয়ারে জেড মানে 1। এটা হচ্ছে অ্যান্সার। দেখি কোথায় আছে এফ ভি ইনভার্স টি, অপশন বি তে আছে, অপশন বি। এটাও সুন্দরভাবে মিলে গেল। কোশ্চেনগুলো খুবই ভালো, খুবই ভালো, মানে বেসিক, একদম একদম বেসিক, মানে এই না যে খুব ইজি না, কঠিনও না, একটা বেসিক কোশ্চেন যেটা করা উচিত সেরকম। আচ্ছা, এটা হয়ে গেল লাস্ট কোশ্চেন। আমরা 18 নম্বরটা দেখব। 18 নম্বর কোশ্চেনটা দেখে আজকের জন্য ক্লাস এটুকুই থাকবে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করা অবশ্য, শিখতে গেলে কিন্তু নতুন নতুন ম্যাথ নিজেকে করতে হবে। শুধু এই 10টা থেকে 20টা ম্যাথ স্যার করেছে ওগুলোই করবো তাহলে হবে না। যতদিন নিজে না ফেস করবা অঙ্ক ফিজিক্সে, ততদিন শিখতে পারবে না। ওই হাতে গোনে কিছুই পারবে, অঙ্ক তার বেশি পারবে না, মানে নিজের কনসেপ্টটা ক্লিয়ার হবে না যতক্ষণ নিজে ফিল্ডে না নামবে। আচ্ছা, বলেছে এটা যদি গুণ করা হয় তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এর মান কি হবে? তো গুণ করতে হবে, কিন্তু গুণ করার আগে একটা নিয়ম বলে দিই। গুণ ও ভাগের নিয়ম কি বলেছিলাম? যে সব থেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক যার হবে সেই অ্যান্সারটাকে লিখতে হবে। মানে কিরকম কি, দেখো আমি গুণটা করি, চলো গুণ করা যাক। গুণ করো, যেরকম ছোটবেলায় শিখছো ওইভাবে গুণ করো, কোনো কিচ্ছু
তাড়াহুড়োর দরকার নেই, একদম বেসিকভাবে গুণ করো। দেখো আমি এটা পেলাম, তাহলে এখানে আছে 1 গুণ করে পেলাম 1.729, ভালো কথা। কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ আছে দুইটা, এখানে তাৎপর্যপূর্ণ আছে তিনটা, তাৎপর্যপূর্ণ অঙ্ক তিনটা, কিন্তু আমাকে ফলো করতে হবে কম, মানে দুটা, তাহলে আমাকে এখানে দুটো রাখতে হবে। তার মানে অ্যান্সার 1.7 করবো, কিন্তু অনেক সময় দেখে নিবা যে 1.7 অব্দি লেখার পর এখানকার সংখ্যাটা কি আছে, 5-এর কম না 5-এর সমান না 5-এর বেশি, কারণ এখান থেকে এখানে আসন্ন মান করতে হবে। আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তাহলে আমার এই 7-এর কোনো চেঞ্জ হবে না, এটাই আমার অ্যান্সার হবে। আর অ্যান্সার এটা অপশন সি তে আছে। বললাম না আজকে অনেকগুলো অ্যান্সারের সি আসছে, খুবই ভালো। তাহলে এই যে এই কোশ্চেনগুলো করলাম, এই কোশ্চেনগুলো সলভ করবে নিজেরাও, আর প্র্যাকটিস করো। বই আরও আদার্স তোমাদের বই আছে, আরও ওই কোশ্চেনটা আর প্র্যাকটিস করো। ঠিক আছে।